जिसमें मेरे तू होता नहीं है, मैं सो भी जाऊं रातों में, लेकिन तू है कि मुझ में सोता नहीं है। तू है कि मुझ में सोता नहीं, जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था। तूने मुझे इतना प्यार दिया, मैं जब भी जहाँ भी कड़ी धूप में था, तेरी जुल्फ ने मुझ पे साया किया। हाँ तू है मेरे बातों में, तू है मेरे ख्वाबों में, तू यादों में, तू इरादों में, तू है। हाँ तू है मेरे बातों में, तू है मेरे ख्वाबों में, तू यादों में, तू इरादों में, तू है। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই সপ্তাহের মাঝখানে আমরা হারালাম কৃষ্ণকুমার কুন্নাথকে। হ্যাঁ, জনপ্রিয় কে যিনি একটা প্রজন্মকে তার সুরের জাদুকরী ছোঁয়ায় আবৃত করে রেখেছিলেন। হ্যাঁ, শুরুতে আমরা সুরের জাদুকর কৃষ্ণকুমার কুন্নাথকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের আজ ৯৮তম পর্ব। আর এই পক্ষের বিষয় আজও আছে গোপন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর কেয়া। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, সত্যি আপনারা গোপন কথা লিখে পাঠিয়েছেন। হ্যাঁ, সেই চিঠি কিন্তু আমরা দেখেছি, আজ আপনাদের শোনাবো। সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। অবশ্যই আজকের অনুষ্ঠানটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। জমিয়ে তুলবেন আজকের পত্রালির কমেন্ট সেকশন। চলুক আড্ডা, গল্প। সঙ্গে আছেন আশিস চক্রবর্তী, লিখছেন চলে এলাম আসরে। আছেন মীনাক্ষী দাস, লিখছেন শুভ সন্ধ্যা, জংশনে পৌঁছে গেছি। বিদিশা শেখর হাজরা কে সুরকার সঙ্গীতশিল্পী কে ভালোবাসা জানিয়েছেন। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন সবার গোপন কুলঙ্গি খুলতে ও শুনতে হাজির হলাম। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, চলে এলাম শুনছি। সঙ্গে আছি দীপা বাগচি, লিখছেন আমি আসরে হাজির। সঙ্গে আছেন অচিন্ত চক্রবর্তী, লিখছেন হাজির আছি। চলে যাব আপনাদের চিঠির পাতায়। আজ বিষয় আজও আছে গোপন। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, ১৮০/এ, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর ৪, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক ৭১২২০৪ থেকে। প্রিয় পত্রালি বন্ধু, গোপন কথাটি বোধহয় আর রবে না গোপনে, তাই তো? তখন আমরা ইতিহাসে অনার্স, সালটি ১৯৮২ থেকে ৮৫, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাটোয়া কলেজের স্টুডেন্ট। ২০ জন ছাত্রছাত্রীর ইচ্ছে হলো এক্সকারশনে যাব। প্রফেসরদের জানালাম আমরা শিক্ষামূলক ভ্রমণে যেতে চাই স্যার। ইতিহাসের ৪ জন প্রফেসর, কেউ রাজি হলেন না। আমরা হাজারদুয়ারি যেতে মনস্থির করেছিলাম। স্যারদের না যাওয়ার জন্য আমাদের প্রোগ্রাম বাতিল কেন হবে? পার্থের এই প্রশ্নের উত্তরে সুতপা বলল, ঠিকই তো। ঝর্ণার জবাব, আমরা তো আর ছোট নেই। তপন বলল,
কাটোয়া থেকে ভোরের ট্রেনে খাগড়াতে নেমে গঙ্গা পার হয়ে ঘোড়ায় টানা টাঙায় চড়ে দিব্যি নিজেরাই যাব, চলতো। আমি জানালাম, কিন্তু তোদের সঙ্গে টিচার ছাড়া আমাকে বাড়ি থেকে ছাড়বে না রে। বন্দনা বলল, আমি তোর ছোড়দা ও বৌদিকে বলবো, শিক্ষক এবং স্টুডেন্ট সবাই যাচ্ছি। সেই মতো ব্যবস্থা হলো। হই হই করে ঘুরে সে যুগের নিজস্ব ক্যামেরাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু ছবির স্মৃতি নিয়ে রাত 10টা নাগাদ কাটোয়ায় ফিরেছিলাম। ছেলে বন্ধুরা দায়িত্ব নিয়ে আমাকে ও অন্যান্যদের বাড়ি পৌঁছে দিয়েছিল। সেদিন যে আমাদের সঙ্গে কোনো স্যার ছাড়াই আমরা ঘুরেছিলাম, কথাটা আজ তোমার কাছেই প্রথম বললাম। জানি না আমার ক্লাসমেট কেউ এই চিঠি শুনছে কিনা আজ, আর শুনলে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আনন্দ পাবো। যদি কথা ফাঁসের জন্য ধমক খাই, তবুও এত বছর পরে মন্দ লাগবে না। শোন রে আমার সহপাঠীরা, আজকে আমার সত্যি কথাটা শোনো ছোড়দা ও বৌদি। লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় প্রাণীর পত্রালী, শুভেচ্ছা নিয়েও ভরা জ্যৈষ্ঠের। আমরা কবিপক্ষ পেরিয়ে এসে পথ চলছি বিদ্রোহী পক্ষে। উভয় কবি আমাদের কাছে সম্মানের, উভয় কবি আমাদের কাছে ঠাকুর। ঠাকুরকে সামনে রেখে আমরা কেউ মিথ্যা কথা বলি না, তাই এই ঠাকুরদের পক্ষে আমিও মিথ্যা বলতে পারবো না। প্রিয় পত্রালী, তুমি শুনতে চেয়েছো আজও আছে গোপন। এখন তোমার জন্যই আমি বহু পুরাতন এক সত্যের উন্মোচন করছি। সময়টা বসন্তের প্রথম দিক, তখনও হালকা শীত আছে। আমি সকালবেলা ছোলা মুড়ি খাবো বলে জ্যাঠামশাইয়ের জমি থেকে কয়েক ঝাড় পুষ্ট ছোলা উপড়ে নিয়ে এসেছি। বাবা আমাকে কাছে ডেকে বললেন, এগুলো বলে নিয়ে এসেছো? আমি বললাম, না। জানো না, না বলিয়া আনিলে চুরি করা হয়। যাও, ফেরত দিয়ে এসো, যাও। আমিও ভয়ে সুরসুর করে গেলাম ছোলা ঝাড় ফেরত দিতে। জ্যাঠামশাই বললেন, বাবা বকেছে? আমি বললাম, হ্যাঁ। জ্যাঠামশাই আমাকে পাশে বসিয়ে আদর যত্নে ছোলাগুলো ছাড়িয়ে দিলেন। বললেন, খাও, ভয় নেই, ভয় নেই, বাবাকে কিছু বলবে না। প্রিয় পত্রালী, জ্যাঠামশাইকে সম্মান জানিয়ে সেদিন সব ছোলা খেয়েছিলাম, বাবাকে বলতে পারিনি, যা আজও আছে গোপন। তুমি অন্তরের অন্তঃস্থল কুঠুরি থেকে শুনতে চেয়েছো অতি গোপন তথ্য, তাই খুব সংগোপনে তোমাকে জানালাম। শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। চিঠি লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষিরাজ নারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পত্রালী, মনের গোপন কথাটা কি বলতে বলছো? জীবন নদীর কিনারে এসে ঠেকেছি এখন। কাছের ঘাটে ভিড়বে পানশিখানি, বোঝাই তাতে কত না বলা কথা, ঘটনা কত কি, কত ভালো লাগা মন্দ লাগা যেমন আছে, কত সুখস্মৃতি যে আমায় তাড়িয়ে নিয়ে চলেছে কর্মোদ্যোগী করে। সব কি বলার পরিসর তুমি দেবে? পুরনো যা কিছু তা থাক, বরং তোমার সঙ্গী হয়ে রাত দিন যা আমায় ভাবায়, বিড়ম্বনায় ফেলে, কি বলি বলো তো? কত পত্রবন্ধুর লেখনী ঝরা শব্দগুলোয় তাঁদের খুঁজি, ছবি আঁকি মনে। ওসব শব্দগুলোর আড়ালে ও আদলে খুব কাছ থেকে দেখার বা পড়ার সুযোগে একরকম সমীহ জন্মায় মনে তাঁদের প্রতি, যারা সুশৃঙ্খল, নিয়মের বেড়াজাল ছিঁড়ার চেষ্টা করেন না। বুঝতে পারছো পত্রালী, কোনো গোপন কথাটি আর গোপন রাখতে চাইছি না। শব্দ সংখ্যার সীমারেখা অতিক্রম করে গেলেই মনটা খারাপ হয়ে যায় তাঁদের প্রতি।
সাহিত্যে শব্দ সংখ্যার সীমা এমনিতেই 10-20টা বাড়তি অবধি মেনে নেওয়া হয়, তা বলে ডবল পরিসরে দ্বিগুণ আড়াই গুণ সংখ্যার চিঠি কার পড়তে ভালো লাগে শুনতেও? অধিকাংশেরও বেশি পত্রবন্ধু কি সুন্দর শব্দসীমার মধ্যে পুরো ভাবনা মেলে ধরেন। আবার অনেকে জাল বোনেন এমন যেন সাগরের বুকে মেলে দেওয়া জাল। আমাদের চিঠির শব্দ সংখ্যা যা, তা পুকুরের ছোট্ট পরিসরে মানিয়ে যায়। তেমন শব্দের জাল বুনুন, ফসল তুলুন প্রাণ ভরে। 1-2বার হলেও বিরূপ একটা ছবি তৈরি হয়ে যায় সবার মনেই। বিরক্তির উদ্রেক যে করে না এমন নয়। লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। ডাক্তার প্রদীপ কুমার দাস লিখেছেন 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, আজ পড়ন্ত বেলায় করছি একা আবেশ ঘন স্মৃতি রোমন্থন। একদিন কলেজের অফ পিরিয়ডে আমরা ফিজিক্স অনার্সের বন্ধু বান্ধবীরা চুটিয়ে আড্ডা মারছিলাম গঙ্গার পাড়ে বসে। মনোরম পরিবেশ। কখন যে পরের ক্লাসের সময় চলে এসেছিল বুঝতে পারিনি। যখন খেয়াল হলো অর্ধেক সময় পার হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে ক্লাসে ঢোকার সময় এক প্রস্ত বকুনি ও অপদস্থ হলাম সবাই। স্যার ক্লাস নিতে ঠিক সময়ে চলে এসেছিলেন। এতটাই রেগে গিয়েছিলেন যে পড়া না পারার জন্য আমি বাদে সকলকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমাকে আদেশ দিলেন ক্লাসের পরবর্তী অংশটা পড়াতে। আমি আদেশ পালন করার আগে স্যারকে অনুরোধ করেছিলাম আমার সব বন্ধু বান্ধবীদের ক্ষমা করে বসার অনুমতি দিতে। স্যার দিলেন। বাদবাকি সময়টা থার্মোডিনামিক্সের ক্লাসটা আমি স্যারের সামনে পড়িয়ে দিলাম। ক্লাস শেষে স্যার আমার পিঠ চাপড়িয়ে চলে গেলেন। স্যার যখন পিঠ চাপড়াচ্ছিলেন সেই সময় প্রথম সারিতে বসা এক বান্ধবীর মুগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকাটা আমার নজর এড়ায়নি। ওই শুরু। প্রতিদিন প্র্যাকটিক্যাল ক্লাসে দেখেছি সেই মুগ্ধ দৃষ্টিতে আমাকে দেখা। প্রথম প্রথম গুরুত্ব না দিলেও পরের দিকে ওর ঘনিষ্ঠ আচরণ আমাকে কেমন দুর্বল করে দিচ্ছিল। অবসর মুহূর্তগুলোতেও ওর সুন্দর পরিচ্ছন্ন ঝকঝকে মুখটা ভেসে আসতে লাগলো। একে কি বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট? কলেজে লাইব্রেরির রিডিং রুম, ক্যান্টিন, গঙ্গার পাড়ে বসে চলতো আমাদের আলাপচারিতা। একদিন তো ওর মুখের দিকে তাকিয়ে কোথায় যে হারিয়ে যেতাম বুঝতেই পারতাম না। বলতাম মনে মনে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ? কলেজ জীবন শেষ হওয়ার আগে আমি গেলাম ডাক্তারি লাইনে। ও BSc পাশ করেই চলে গেল অস্ট্রেলিয়া দিদির কাছে। বলা হয়নি মনের গোপন কথাটা। আজ পত্রালির আসরে অকপটে শেয়ার করলাম। গোপন কথা শেয়ার করেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট অফিস, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। পত্রালি, মনের গহীন কুঠিতে সাজিয়ে রাখা গোপন কথাটি আর গোপন রবে না। গোপনীয়তার বিধি ভঙ্গ করে আজ মনের সেই গোপন কথাটি তুলে আনতে চাই পত্রালির দরবারে। সেদিনের পরিস্থিতি বদলেছে, বদল হয়েছে অবস্থানের। সেই গোপন কথাটি আজ প্রকাশ্যে এলেও লাভালাভের অঙ্কে তা কিন্তু আর ফলদায়ক হবে না। মনের গোপন কোণ থেকে তার সুরভির নির্যাস নিংড়ে নিয়েছি বহুদিন। বলতে না পারার বেদনা মন ছুঁয়ে থাকলেও সযত্নে তা আজ রয়ে গেছে মনের মণিকোঠায়। জীবনের রসায়নটা কখনো কখনো এমনও হয় যেখানে কিছু কথা মনেই বন্দী থাকে।
কোনো এক আড়ষ্টতায় তা আটকেও থাকে জিভে। সম্ভ্রমবোধ বেশ তাড়না করে বলে ব্যক্তিত্বের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসা চোরাস্রোত কখনো অনিচ্ছায় আপোষ করেও নেয় মূল্যবান অথচ অনাকাঙ্ক্ষিত কোনো অপ্রাপ্তির সঙ্গে। কোনো এক বসন্তে তাকে দেখেছিলাম রাঙা পলাশের প্রান্তরে। হঠাৎ আসা এক বৈকালিক ঝড়ে বিনোদন পার্কের জলটলটল দিঘিটার পাশে এক নির্জন শেডের নিচে দাঁড়িয়েছিলাম সে আর আমি। সৌদামিনীর পুলকিত চমক আর জলধরের বুক থেকে চুইয়ে পড়া মুষলধারা বৃষ্টি বড্ড কাছাকাছি এনেছিল দুজনকে। চোখাচোখি থেকে সৌজন্যতার মিঠে আলাপন, দুই মনে এক মায়ার মৌতাদ জন্ম নিয়েছিল নিমেষে। তারপরে নেমে এসেছিল সংযম, আবেগের বাঁধ আর মনের কঠোর নিয়ন্ত্রণে। আর বলা হয়ে ওঠেনি তাকে সেই কথাটা। তবে তার অবস্থান নিয়ে আজ আমি অন্ধকারে। এখন আর মনের গোপন কোনো সযত্ন লালিত সেই কথাটিকে প্রকাশ্যে আনার মধ্যে লাভালাভের কোনো রকম অস্তিত্ব হয়তো নেই। তবু পত্রালীর পত্র সুরভির নস্টালজিয়ার অনুভবে নিজেকে ঋদ্ধ করে বলি, সুলগ্না, ক্ষণিকের পরিচয়ে মনে ভালো লাগার যে চোরা স্রোতের জন্ম তুমি সেদিন দিয়েছিলে, আজও তা অম্লান হয়েই আছে। চিঠি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট অফিস, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। পরের চিঠি লিখেছেন অনন্ত মণ্ডল, নিশ্চিন্তপুর, দক্ষিণা কালীবাড়ি, ওয়ার্ড নাম্বার 03, রামপুরহাট, বীরভূম, সূচক 731224 থেকে। প্রিয় পত্রালী, এবারের বিষয় আজও আছে গোপন। পত্রালী, এমন কিছু কথা যা বলা যায় না, আজও আছে হৃদয়ের কুঠুরিতে গোপনে। নিজের বুকের চোরাস্রোতে অগুন্তি কান্নার ঢেউ ও কিছু নির্মম চিরসত্য লুকিয়ে রেখেছি সযত্নে। আঘাত পেলেও কাউকে আঘাত করতে শিখিনি কখনো। রাশি রাশি ব্যথা কুরে কুরে খায়, তবুও বয়ে চলেছি এখনো। একলা ঘরে আয়নায় যেমন নিজেকে বারবার দেখি, মনের আয়নায় তেমনি পত্রালী তোমায় সযতনে রাখি। শিমুল পলাশের তলে পাশাপাশি বসে বলতে পারিনি তোমায় ভালোবাসি। তুমি চলে গেলে দর্শকহীন মঞ্চের মতো নীরব শ্রোতা হয়ে চোখের জলে ভাসি। শেষ বিকেলের অস্তর আগে অভিমানের ধুলোরা যেমন উড়ে যায়, তেমনি তোমার দুটি চোখের তারায় আমিও উড়েছি। নিংড়ানো গামছার মতো একরাশ যন্ত্রণা বুকে নিয়ে অজয়ের জলে পা ভিজিয়ে বলতে পারিনি, পত্রালী, আমি থাকি তোমার পথ চেয়ে। বিশ্বাসের বিষ আজ বাতাস, বারুদের গন্ধে জেরবার। অন্ধের মতো ঘটনাগুলো দেখি যা জীবনকে করে ছারখার। বলতে পারিনি, গোয়ালিনী, তুমি দুধে জল মেশাও। চোর পুলিশ খেলতে গিয়ে পুলিশ কেন ঘুষ খাও? সাধু দেখি আজ অসাধুর নামাবলিতে দিব্যি মানানসই। চাঁদার জুলুমে অতিষ্ঠ, তবু বলতে পারিনি, পূজা কেন দিচ্ছ ভাই? জলাভূমি ভরাট, বন ফাঁকা করছে পরশুরামের দল। প্রতি ক্ষেত্রে চলছে ভেজাল, হচ্ছে বিষম ফল। বলতে পারিনি, দিদি ভাই, কাগজ বা রুমাল রাখা সিটে কেন বসা যাবে না? গান্ধীবাদীতে বিশ্বাসী মন আমার অপ্রিয় সত্য কথা বলা মানা। নতুন প্রজন্ম ব্যস্ত মোবাইলে রকে বসে সিগারেটের ধোঁয়া উড়ায়। বলতে পারিনি, কর্মে কাজে মন দাও, উন্নতির পথ পাবে ভাই। মৃন্ময়ী মাকে পূজা করে জগদ্ধাত্রী মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই। বলতে পারিনি, বাঙালি, তোমার এটা সংস্কৃতি নয়। লিখেছিলেন অনন্ত মণ্ডল, নিশ্চিন্তপুর, দক্ষিণা কালীবাড়ি, ওয়ার্ড নাম্বার 03, রামপুরহাট, বীরভূম, সূচক 731224 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন দীননাথ চক্রবর্তী,
কল্যাণীকুঞ্জ গ্রাম ও ডাক দুইলা, জেলা হাওড়া, সূচক 711302 থেকে। সুপ্রিয়, একটা চিঠি। চিঠি তো নয়, পরিযায়ী, উড়ে উড়ে আসে মনের ঝিলে, ডানায় ভরে নিয়ে আসে আরব সাগরের উষ্ণতা, আর মুখ ফুটে বলতে না পারা কথার স্বরলিপি। সে চিঠিটা আজ যত না হলদে প্রাচীনতায়, তার চেয়ে অনেক অনেক বেশি সরস্বতী হলুদ শাড়ি, সরস্বতী হলুদ গাঁদা, আর সে গাঁদায় এক আকাশ ভালো লাগা। অঞ্জলিতে অঞ্জলিতে যেন এক পৃথিবী ভালোবাসা। এমন একটা চিঠি যার পরতে পরতে আপনি দাদার গণ্ডি অতিক্রম করে এক রাস প্রথম পলাশ আগুন ছোঁয়া বিনির্মাণ। নীরে ফেরা সন্ধ্যার মতো অপেক্ষারত, জলের গ্লাস হাতের চুড়ির টুংটাং টুংটাং। নেই কোনো সেথা সংকোচ বাধা, আছে শুধু মিলনের কুঞ্জবন, শুধুই গ্রহণ আর সমর্পণ। আপনি তখন তুমি। চিঠির সমাপ্তির ইতি যেন মোহনার সাগর মিলনের অনুরণন। কেননা ইতির পরেই যেই সম্বোধনটা, যেন গভীর বুকের মুক্ত ঝিনুক। তখনকার বোম্বাই প্রবাসী পাড়াতুত বোনের প্রথম, না থাক, বুঝে নিন। এক আকাশ মৌসুমী শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন দীননাথ চক্রবর্তী, কল্যাণীকুঞ্জ গ্রাম ও ডাক দুইলা, জেলা হাওড়া, সূচক 711302 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালী, এবারের এমন বিষয় মনের গোপন কথাটি বলতেই হয়। বহুদিন আগের কথা, ভুলেই গিয়েছিলাম, প্রকাশ্যে আনার প্রয়োজনই পড়েনি। তখন হাই স্কুলে পড়ি। কোনোদিন বাইসাইকেলে, কোনোদিন পায়ে হেঁটে 3 মাইল পথ যেতে হতো। যাওয়ার পথে সুন্দর শান্ত শাড়ি পরা মেয়েটিকে দেখতাম একা দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। দূরে গিয়ে ফিরে দেখতাম তখনও আমার পথপানে চেয়ে আছে। ছুটির পর বাড়ি ফেরার সময় দেখতাম অপলক নয়নে চেয়ে আছে। কিছুদিন পর হতে আমিও অদৃশ্য টান অনুভব করলাম। যেদিন দেখতে পেতাম না, অপেক্ষা করতাম। এক কোজাগুড়ি পূর্ণিমার রাত্রে বন্ধুদের সাথে ওদের বাড়ি গিয়েছিলাম। খুব যত্ন করে বসালো, লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়ালো, পাশে ডেকে বলল, তুমি খুব ভালো আর বাঁশি বাজাও, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি আমাদের বাড়িতে আসবে, অনেক কথা বলার আছে। তার ভালোবাসার কথা কাউকে বলতে পারিনি, গোপন কথাটি গোপনই ছিল। একদিন চাকরি নিয়ে দূরদেশে চলে এলাম। অনেকদিন পর ফিরে জানতে পারলাম বিয়ে হয়ে সে শ্বশুর বাড়িতে। 2 দশক পর লাইব্রেরির বাড়িতে তার সাথে আবার দেখা। কত মান অভিমানের কথা হলো। সে এখনো ভালোবাসে, আমিও ভালোবেসে ফেলেছিলাম। তা দূরে গিয়ে অনুভব করলাম আমাদের ভালোবাসা আজও আছে গোপন। আর গোপন থাকলো না, সবাই গেল জেনে। চিঠি পাঠিয়েছিলেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। এবারের চিঠি লিখেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, বিষয় নির্বাচনে খোলা হাওয়া এনেছে পক্ষে। নাম দিয়েছ আজও আছে গোপনে। অন্তরে উঁকি দিয়ে জানতে চাইছ গোপন কাহিনী। এটা ঠিক, সবারই কিছু না কিছু গোপন আখ্যান থাকে। শোনো তাহলে আমার কিছু গোপন কাহিনী। সময়টা 75-এর অক্টোবর। স্থানটি ছিল বিহার রাজ্যের দ্বারভাঙা জেলার বেলা প্যালেস নামের একটা চাকুরি ট্রেনিং সেন্টার।
চাকুরির নিয়োগপত্র হাতে নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম দিনেই আলাপ হয়েছিল এক শ্যামলা স্বপ্নালু চোখের সহপাঠিনীর সঙ্গে। প্রথম দেখাতেই আমরা পরস্পরকে বুঝতে পেরেছিলাম। ক্লাসের শেষে পড়ার আলোচনার সাথে সাথেই কখন জানি না একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম। সে উচ্ছল তরুণ বয়সে আমরা কাটিয়ে দিয়েছিলাম ৭৫ দিন, বুঝতেই পারিনি কেউ। ফিরে এলাম আমি আমার বাড়িতে, ও ফিরে গেল আসামের তিনসুকিয়ায় পিত্রালয়ে। চলেছিল পত্রপ্রেম, দিন মাস বছরের পর বছর। সেই সময় চিঠির বিকল্প তো কিছুই ছিল না। আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছিলাম এই প্রেমের পরিণতি। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না কেউই। ও রক্ষণশীল পরিবারের অনেক বাধ্যবাধকতা ছিল, সেটা উপেক্ষা করতে পারেনি ও। উত্তর ও দক্ষিণের মাঝে ছিল কয়েক হাজার কিলোমিটারের বাধা। আস্তে আস্তে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হলো। ফিকে থেকে আবছা হয়ে মিলিয়ে গেল ভালোবাসা। আমি আজ বিপত্নিক প্রৌঢ়, ভাইয়ের ও ছেলের সংসারে নাতি নাতনি নিয়ে বিন্দাস জীবন কাটিয়ে দিচ্ছে বন্ধু পত্রালি। শুধুই আক্ষেপ, জীবন সঙ্গিনীকে বলবো বলবো করেও বলতে পারিনি আমার গোপন কাহিনী। আজও আছে গোপনে। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি লিখেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক ৭১২১৪৯ থেকে। বন্ধু পত্রালি, এবারের বিষয় আজও আছে গোপন। শুনে মনে পড়ে গেল আজ থেকে ৩০ বছর আগের কথা। তখন আমার কোলে ২ বছরের মেয়ে। আমি আবার মা হতে চলেছি। কথাটি শুনে আমার বর চমকে উঠল। বলল, যদি আবার মেয়ে হয়, তার চেয়ে বরং তড়িঘড়ি গর্ভপাত করে নেব। স্বামীর মুখের উপর কথা বলার সাহস ছিল না আমার। তবুও মনে মনে প্রতিজ্ঞা করলাম ভ্রূণ হত্যা করব না। যে আমার জঠরে এসেছে তাকে আমি পৃথিবীর আলো দেখাবই। একদিন দুপুরে আমার বর পুকুরে স্নান করতে গেছে, অমনি আমার মাথায় একটা বুদ্ধি এলো। মেয়েকে কোলে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম পিসির বাড়ি। পিসিকে পুরো ব্যাপারটা খুলে বললাম। শুনে পিসি বলল, যতদিন না তোর বাচ্চা হচ্ছে এখান থেকে এক পাও নড়বি না। আমার বর আমাকে বাড়িতে না পেয়ে খুঁজতে খুঁজতে আমার পিসির বাড়ি হাজির। পিসি জামাই আদর না করে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি পিসিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, পিসি, তুমি আমাকে আর আমার বাচ্চার জীবন বাঁচালে। ঠিক সময়ে আমার কোল আলো করে পুত্র সন্তান জন্ম নিল। সেই ছেলে এখন ৩০ বছরের যুবক। ছেলে হোক বা মেয়ে, ভ্রূণ হত্যা মহাপাপ, এ কথা আমার বাবা বলেছিলেন। বাবার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এই যা, এতদিনের গোপন কথাটা পত্রালিকে বলে ফেললাম। সত্যি, ভ্রূণ হত্যা মহাপাপ। চিঠিতে একটা সুন্দর সদর্থক বার্তা দিলেন নাসিমাদি। চিঠিটি লিখেছেন নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক ৭১২১৪৯ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১৩০ থেকে। পরশমানিক পত্রালি, গোপন কথা প্রাণ খুলে বলতে বলেছ বন্ধু। যে সপ্তসুর গোপনে হৃদ মাঝারে অহরহ রিনি রিনি করে বাজে, যে সুর ছড়িয়ে যায় দিগন্ত পারে বিস্তীর্ণ মরুভূমির মরীচিকায়,
যে সুর বৃষ্টি ভেজা জ্যৈষ্ঠ রাতে কানে গুনগুনিয়ে ঢেলে দেয় শতাব্দী প্রাচীন তরল গরল, যে সুর নুপুরের ছন্দে এক্কা দোক্কা পা ফেলে টলমল এক দিঘি কালো জলের গভীরতা নিয়ে বুকে চাপিয়ে পড়ে, সেই গোপন কথা আমি বলতে চাইনি। কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? চলো চোখ রাখি আজকের পাতায়। রাম রহিমের দরজায় প্রাণ যাওয়া গুজরাটের ছেলেটা, যে মরার আগে হাত জোড় করে বলেছিল, ভাইয়া মুঝে মত মারো। তার কাফন ঢাকা দাফন কিংবা জ্বলন্ত আগুনের লেলিহান শিখায় বিলীন হওয়া কাশ্মীরি পণ্ডিতের অবয়বের সামনে দাঁড়িয়ে এই মহান দেশকে ঠিক বলতে চাই, হ্যাঁ, আমার জন্মভূমি, আমার মা, এই বঙ্গদেশের নদী মাঠ ধান ক্ষেতকে গালাগাল দিয়ে বলতে চাই, মানুষে মানুষে এত যদি বিভেদ, ধর্ম যদি কারাগার হয়, তবে ধর্মকারার প্রাচীরে বজ্রহানু। বীজ বাঁচলে গাছের অভাব হয় না। আমরা মানুষ হয়ে বাঁচতে চাই। প্রাগৈতিহাসিক প্রাচীর ভেঙে জাপানের রেনকোজি মন্দির থেকে নেতাজির চিতাভস্ম তুলে এনে একবার ডিএনএ টেস্ট করিয়ে আজও জানানো যায়নি যে তোমাদের নেতা মৃত, ইহজগতে পাবে না তাঁর কণ্ঠস্বর। এ দেশ পারিনি সে সত্য বলতে, এ মিথ্যের প্রতিবাদ করতে পারিনি অস্তিত্ব সংকটে। টাকা হলো ছেঁড়া কাগজের টুকরো। পথে মারা গেল কালো শ্রমিকের দল, একদল টিভিতে জবা আর মিরাক্কেল দেখিয়ে কাটালো সারা লকডাউন ভর। না, বলতে পারিনি পিঠের চমড়া দিয়ে ডুগডুগি বাজানোর চাইতে ঢের শ্রেয় চুপ করে থাকা। তবে আজও স্বপ্ন দেখি একদিন ইথার তরঙ্গে ভাসবে, হ্যাঁ, একদিন গোপনীয়তা তুঙ্গে উঠে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে শঙ্খ নিনাদে ধ্বনিত হবে একটা পাঞ্চজন্য। সেদিন জলদ গম্ভীর কণ্ঠে মুখরিত হবে আকাশ বাতাস। আমি সুভাষ বলছি, সুদিনের অপেক্ষায়। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম বানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। কবিতা মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন এসে গেছি শুভ সন্ধ্যা। রবিলোচন ঘোষ লিখছেন হাজির আছি। মুকুলরঞ্জন চক্রবর্তী কাকু লিখছেন বসে পড়লাম গোপন কথায় কান পাততে। অনন্ত মণ্ডল রয়েছেন, লিখছেন দারুণ মনোমুগ্ধকর উপস্থাপন। আমাদের প্রিয় আশিয়াদি রয়েছেন টুনটুনি পাখি হয়ে, লিখছেন শুনছি পত্রালির পত্র, খুব ভালো লাগছে। বাসুদেব মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা, চঞ্চলদার কথা সন্দেশ দিয়ে গাঁথা। বাসুদেব বাবুর বাঁশির সুর কিন্তু মধুর স্বর। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায় বেশ লিখলেন। মঞ্জুশ্রী মণ্ডল রয়েছেন সঙ্গে। মুকুলরঞ্জন চক্রবর্তী আরও লিখছেন সিদ্দিকী সাহেব বেশ খাপ তুলেছেন। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন উপস্থিত হলাম, সকলের গোপন কথা শুনবো বলে কান পাতলাম। বাসুদেব মণ্ডল লিখছেন সৌমেনদার চিঠিতে নতুন দিক পেলাম। নিত্যানন্দ দাস দাদা লিখছেন আজ অনেক দিন পর পত্রালির পত্র শুনছি, ভীষণ ভালো লাগছে, সবাইকে অভিনন্দন জানাই। আশিস চক্রবর্তী লিখছেন কি সুন্দর সৌমেন্দ্রদা লিখলেন। কমল ঘোষ রয়েছেন সঙ্গে রয়েছেন গৌতম কাকু, গৌতম চ্যাটার্জি লিখছেন শুনছি কিন্তু শরীর বসে নেই, সবটা থাকা সম্ভব হবে না। হ্যাঁ, গত সপ্তাহেও কিন্তু গৌতম কাকু শরীর ভালো ছিল না, সাবধানে থাকবেন কাকু। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন সোমেনবাবু কঠিন কথা গোপনে বলে দিলেন। সঙ্গে রয়েছেন বিমল চন্দ্র পাল। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন এলাম এখন তোমাদের সাথে চিঠি শুনবো বলে, একটু দেরি হলো। আশিস চক্রবর্তী লিখছেন খুব সুন্দরভাবে প্রদীপবাবু তাঁর গোপন কথা উপস্থাপন করলেন। কবিতা মুখার্জি লিখছেন দারুণ দারুণ সব অজানা ঘটনা শোনার সৌভাগ্য হলো পত্রালির সৌজন্যে। তাঞ্জিলাল কাকু লিখছেন আমি তাঞ্জিলাল সিদ্দিকী শুনছি, শুভেচ্ছা রইল সকলের জন্য। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন প্রদীপবাবু দারুণ লিখলেন, 200 শব্দে মন খোলা খুব কঠিন। নেপাল সরখেল লিখছেন সাথে আছি। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন দেরি হয়ে গেল, নেটের সমস্যা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। হ্যাঁ, তাঞ্জিলাল কাকু লিখছেন আগে শেয়ার পরে শোনা,
তাতেই হবে রেডিও জংশন আসলি শোনা। মীনা রায় বন্দ্যোপাধ্যায় দিদি লিখছেন, বন্ধুরা এলাম গো। শিহরি জানা রয়েছেন সঙ্গে। সব্যসাচীদা একটু দেরিতে এসেছেন আজ, লিখছেন বাহ অনন্তবাবু কতগুলো দিক খুলে দিলেন। বন্ধুরা, সব্যসাচীদাকে তো প্রত্যেক সপ্তাহে প্রশ্ন করি, আজ একটু অন্যরকম প্রশ্ন করতে চাই। দাদা, আগামীকালের কথা চিন্তা করে বলছি, কোথায় আছেন? শ্বশুরালয়ে না নিজ গৃহে? সঙ্গে থাকুন সব্যসাচীদা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, বেশ লিখেছেন অনন্তবাবু। তপন গোস্বামী কাকু লিখছেন, নানান স্বাদের গন্ধের বর্ণের গোপন কথায় পত্রালির আসর বেশ জমে উঠেছে। সকল পত্রবন্ধুর জন্য রইল এক আকাশ শুভেচ্ছা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, কবিতার মনন দিয়ে লেখা। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, খুব ভালো লাগলো অনন্তবাবুর চিঠি, শুভেচ্ছা রইল। আশিস চক্রবর্তী লিখছেন, দীননাথবাবু বেশ লিখলেন, যেন এক শিল্প। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাসুদেববাবুর এই মন কেমন করা চিঠিতে হয়তো আমাদের অনেকের কথাই আছে, আপনার মতন সবাই হয়তো পারলাম না বলতে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি, খুব ভালো লাগছে আজকের চিঠিগুলো। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ মাইতির চিঠি ভালো লাগলো। দীপা বাগচি দিদি লিখছেন, নাসিমা খুব ভালো লিখেছ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, নাসিমাদির চিঠি শুনে থমকে গিয়েছিলাম। এইসব ঘটনাই আজ আপনাকে আমাদের মাঝে উজ্জ্বল করে রেখেছে, রাখবেও আগামীতে। ঝর্ণা পিসি লিখছেন, সুন্দর সব চিঠি, খুব ভালো লাগছে। বাসুদেব মণ্ডল লিখছেন, প্রতিটা চিঠি খুবই আকর্ষণীয়। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, নাসিমার চিঠি দারুণ লাগলো, একটা প্রাণ আলো দেখলো পৃথিবীর, ভালো থেকো নাসিমা। দীপা বাগচি দিদি লিখছেন, চঞ্চল বেশ লাগলো। হ্যাঁ, বাসুদেব মণ্ডল লিখছেন, চঞ্চলদা চিঠি বারবার শুনতে ইচ্ছে হয়। প্রদীপ কুমার দাস কাকু রয়েছেন সঙ্গে। ডাক্তার প্রদীপ কুমার দাস লিখছেন, দেরি হয়ে গেল আসতে, শুনছি। মুকুলরঞ্জন চক্রবর্তী কাকু লিখছেন, চঞ্চল দারুণ লিখল। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন, প্রতিবারের মতো আজও দারুণ লিখল চঞ্চল। পূর্ণিমা সামন্ত দিদি লিখছেন, শুভ সন্ধ্যা। হ্যাঁ, গৌতম চ্যাটার্জি কাকু লিখছেন, এবার উঠি, শরীরের কারণেই এখনও কিছু লিখতে পারিনি, শুভরাত্রি কাকু, সাবধানে থাকবেন। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, শুধু শুনছি, সব চিঠি বেশ লাগছে, সবার গোপন কথা। নিত্যানন্দ দাস দাদা লিখছেন, চঞ্চলদা দারুণ লিখেছেন, অভিনন্দন। দাদা সঙ্গে থাকুন, অনুষ্ঠানটি লাইক কমেন্ট শেয়ার করুন। সৌমেন কাকু কিন্তু আমার কাছে গোপন খবর আছে বন্ধুরা, সৌমেন কাকু 30 কিলো আম আর 3টে বড় বড় কাঁঠাল, 20 কিলো লিচু আর 17 কেজি দই, 2টো নধর পাঁঠা নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এখন মাঝ রাস্তায়। সঙ্গে থাকুন বন্ধুরা। হ্যাঁ, অঞ্জলি সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে থাকুন, চলে যাব পরবর্তী চিঠিতে। এবারে চিঠি লিখেছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্রমিতা পত্রালি। দেহে রং ঝরে যায়, কিন্তু পত্রালি মনে রং লাগলে সে রং তো সহজে ছাড়ে না, অনেক সময় গোপনে রয়ে যায়। এমন রাগে রঞ্জিত হয় একাকী, সুখ স্বপ্নে পানসি তরি নিয়ে বহে বহে যায়। কিন্তু পত্রালি গোপনে তার বৈভব, গোপনে তার ঐশ্বর্য, গোপনে তার সুখবিলাস। এমন গোপনকে ব্যক্ত করতে বলছো পত্রালি? সে দেশে দেশে ভেসে বেড়ায়, ভাসমান মেঘ হয়ে যায়। সৃষ্টি হয় কত সাহিত্য, কত কবিতা, কিন্তু পত্রালি গোপন কথাটা কি গোপনে থাকে? ব্যক্ত হয় নয়নে, ব্যক্ত হয় হাসিতে, ব্যক্ত হয় সুরে। তাই তো কবিগুরুর ভাষায় তোমায় বলি, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে, না 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 রবে না গোপনে, গোপন কথাটি। অঙ্গে অঙ্গে সুবাসে সে নিজে সুবাসিত হয়। হায় মেঘবালা, তোমাকে বৃষ্টি রূপইতে ঝরতে হবে বাস্তবের মাটিতে অবশেষে। আমার প্রাণ গভীর গোপনে
মহা আপন সে কি, অন্ধকারে হঠাৎ তারে দেখি, যাবে দুর্দম ঝড়ে আগুন খুলে পড়ে, কার সে নয়ন পরে নয়ন জায়গো ঠেকি। প্রেম তো এমনই, ভালোবাসার মধু ভাণ্ডার থাকে হৃদয়ের চাকে। ছোটবেলা থেকেই রঞ্জিত মাতৃহারা, মায়ের স্নেহ পরশ পায়নি সে। স্নেহ ভিখারি রঞ্জিত স্নেহধারার সন্ধানে। অবশেষে কলেজ জীবনে এক ভাড়া বাড়িতে তার আস্তানা। গৃহকর্ত্রীর কি অমায়িক ব্যবহার। চওড়া পাড় বিশিষ্ট জামদানি শাড়ি পরিহিতা অন্নপূর্ণা। মা মা গন্ধ, চলনে বলনে ব্যবহারে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পায় রঞ্জিত। রঞ্জিত ওর বাড়িতে পেইং গেস্ট। সন্তান তুল্য ভালোবাসার চন্দন মাখতে মাখতে চন্দন হয়ে পড়ে লজ্জারাঙা। রঞ্জিত পারেনি মা বলতে আজও। তার ডায়েরির পাতায় পাতায় অন্নপূর্ণা মা, বাহিরে মাসিমা। মা মাসিমার এমন তফাৎ পত্রালি। লিখেছিলেন আশিস চক্রবর্তী। শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, ডাকঘরের টিবি হাসপাতাল, জেলা নদিয়া, সূচক 741140 থেকে। প্রিয় গোপন সখাপত্রালী, গোপন যা তা যতই থাকুক মনের সঙ্গোপনে, সামনে এলে সবাই তখন অবাক হয়ে শোনে। তেমনই এক গোপন সত্য শোনাই তোমায়। আমি তখন ক্লাস 2, দিদিমণির কাছে টিউশন পড়ছি। আমার থেকে 2 বছরের বড় বিট্টু আমার পাশে এসে বসল। দিদিমণি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বিট্টু, তোর কি চাই? বিট্টু বলল, আমিও পড়ব, তুমি আমাকে পড়াবে? তুই কি করে পড়বি, তুই তো হোটেলে কাজ করিস, স্কুলে কখন যাবি? বিট্টু বলল, আমি রাতে হোটেলে কাজ করি, দিনে ঘুমাই। তুমি আমাকে স্কুলে ভর্তি করে দিলে দিনে অল্প করে ঘুমিয়ে স্কুলে যাব। এইটুকু পুঁচকে ছেলের কথায় দিদিমণি ভীষণ অবাক হলেন। 2 দিন বাদেই বিট্টুকে স্কুলে ভর্তি করে দিলেন। বিনে পয়সায় টিউশন দিতে থাকলেন। বই খাতার ব্যবস্থাও দিদিমণি করলেন। বিট্টু পেটে ভাতে হোটেলে কাজ করত, টাকা পয়সা পেত না। ভালো মানুষেরা 5 পয়সা বা 10 পয়সা বকশিস দিতেন। একটা মাটির ঘটে 5 পয়সা 10 পয়সা জমিয়ে যা হতো, মাসের শেষে সেই পয়সায় কলমের শীষ কিনত, কখন একটা পেন্সিল, তাই দিয়েই লেখাপড়ার কাজ চলত। সেই বিট্টু মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেল। বিট্টুর বাবা মা খুশি হলেন। তারপর ডিস্টিংশন মার্ক নিয়ে বিএসসি পাশ করে চাকরি পেল। সঙ্গে সৃজনশীল কাজের জন্য বিদ্বান সমাজে প্রতিষ্ঠা পেল। বিয়ে থা করে সংসার বাঁধল। সেই বিট্টুর ছেলেও মেধাবী ছাত্র। সে একটা খাতা আনতে বললে বিট্টু 1 ডজন খাতা নিয়ে চলে আসে। সেই খাতার দিকে তাকালে ওর মনে পড়ে যায় অতীতের হৃদয় বিদারক সেই সকল স্মৃতিকথা, যা শুধু আজ পর্যন্তই নয়, সারা জীবন হয়তো গোপন থেকে যাবে। চিঠিটি লিখেছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, ডাকঘরের টিবি হাসপাতাল, জেলা নদিয়া, সূচক 741140 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন বিমল চন্দ্র পাল, 12 জিবি কলোনি, বলাকর, হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালী, মানুষের জীবনে চলার পথে জ্ঞান হওয়ার পর থেকে কত শত ঘটনা ঘটে। তার বেশিরভাগই কালের গর্ভে তলিয়ে যায়। কিছু জমা হয় মনের স্মৃতির মণিকোঠায়। কতগুলো আনন্দ দেয়, পাওয়া ও পূর্ণতার আনন্দে ভরপুর হয়ে থাকে। আবার কতগুলো না পাওয়ার বেদনা নিয়ে অক্ষয় ক্ষতচিহ্ন হয়ে চিরকাল জ্বালা দিয়ে যায়।
প্রেম প্রীতি ভালোবাসা মানুষের জীবনের অঙ্গ। প্রেমের সাফল্যে মন যেমন উৎফুল্ল হয়ে থাকে, তেমনি ব্যর্থ প্রেমে দুঃখের সাগর নির্মম আঘাত হানে। জীবনের প্রথম পর্যায়ের কৈশোর প্রেম ব্যর্থ হলে সারা জীবন তা সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়তে থাকে। বারে বারে সে বেদনা ঘুরে ফিরে এসে সমুদ্রের মতো আঘাতের পর আঘাত হেনে জর্জরিত করে তোলে। আবার কখন যেন মিলিয়েও যায়, আবারও এসে আঘাত হানে। আজ আবারও পত্রালির দুয়ারে এসে হৃদয়ের গোপনে থাকা ক্ষত খুঁজে গেল। সাময়িকভাবে বেদনায় ভারাক্রান্ত হলাম। জীবনের সায়ংকালে বহুদিন আগের সেদিনের না পাওয়ার কষ্ট কি করে বলবো? তার চেয়ে মনের অজানা বেদনা মনের গভীরেই লুকিয়ে থাক। সুদীর্ঘ জীবনে কত কিছু ঘটে গেছে। পাওয়া না পাওয়ার সংঘাত জীবনকে কান্না হাসির ভেলায় ভাসিয়ে নিয়ে চলেছে। তারই মাঝে কিছু রয়ে গেছে অতি গোপন স্মৃতির মণিকোঠায়। সেই স্মৃতিকে আজও সরাতে পারিনি, আর পারবও না। তাই থেকে যাবে গোপনে গোপনেই। পত্রালির সমস্ত বন্ধুদের শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে গোপন কথাটিকে গোপনে রেখেই আমার আজকের ক্ষুদ্র লিপিকা এখানেই শেষ করলাম। চিঠি পাঠিয়েছিলেন বিমল চন্দ্র পাল, 12 জিবি কলোনি, বলাগড়, হুগলি, সূচক 712501 থেকে। এবারের চিঠি লিখেছেন তাপস সাহা, অমরাবতী, 2580/F জিটি রোড, শাওড়াফুলি, হুগলি থেকে। মন সন্ধানী পত্রালি। এমন অনেক কথা, ঘটনা যা আজও আছে গোপনে নিরাপদে আমার মনের মণিকোঠায়, অফুরন্ত স্মৃতির ভাণ্ডারে। সেই যে প্রথম যৌবনে প্রেমের কুঁড়ে হৃদয়ের অন্তরালে গোপনে ফুটতে শুরু করেছিল ও একসময় ফুটে বিকশিতও যে হয়েছিল, তাও তো আমি এখনো সযত্নে গোপনে ধরে রেখেছি আমার অন্তরে। সে কোনো এক ফাগুন বেলায় আগুন ছড়িয়ে এসেছিল ঘরের দুয়ার ছাড়িয়ে আমার মনের দুয়ারে, কত না রঙে রাঙিয়ে, যা আমি কখনো কাউকেই বলতে পারিনি, হয়তো উৎকণ্ঠায়, কিছুটা ভয়ে। এখন আমি অকপটে তোমার কাছে স্বীকার করছি যে সে ছিল আমার মানসী, স্বপ্নচারিণী, যাকে হয়তো নিজের করে পাইনি, তবুও সে রয়ে গিয়েছে আমার মানসপটে। তারপর জীবনের অনেকটা পথ আমাকে একলাই পাড়ি দিতে হয়েছে, কিন্তু হারিয়ে যাওয়া অতীতকে তো আঁকড়ে ধরেই এখনো চলেছি অন্তবিহীন পথে, শুধুই স্মৃতিকে সম্বল করে। চলার পথে কি চেয়েছি আর কি পাইনি তার হিসাব করিনি কোনোদিন, কিন্তু জীবনকে আমি চিরকাল অন্যভাবে দেখতে চেয়েছি বলেই হয়তো কিছু সৃষ্টিধর্মী চিন্তা আমার মধ্যে অজান্তেই যে বাসা বেঁধেছিল, তার কিছু জলজান্ত নমুনা রয়েছে একান্ত গোপনে, ও যার গোপনীয়তা ভঙ্গ করার সময় হয়তো এবার এসে গেছে। এরা হলো দীর্ঘ সময় ধরে লালিত পালিত করা চিরাচরিত জীবনের বাইরে গিয়ে অপর এক জীবনের সন্ধানের প্রতিভু হিসেবে কিছু অভিনব হবি বা শখ, যা এখনো নিশ্চিন্তে নিরাপদেই রয়েছে আমার কাছে বেশ কয়েকটি অ্যালবামে। লিখেছিলেন তাপস সাহা, অমরাবতী, 2580/F জিটি রোড, শাওড়াফুলি, হুগলি থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, E1 53/B কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালি, করুণ রাগের অরুণ ছোঁয়ায় বয়ে যায় কত কাল, রয়ে যায় কত স্মৃতির তরণী। বিস্মৃতির ঘোলা জলে ঘুরপাক খায় স্মৃতির কথকতা, তার মাঝে অস্ফুটে উচ্চারিত হয়ে যায় মনের কোণায় হাতড়ে পাওয়া সেই গোপন কথাটি, যেটি ছিল একান্ত আপন,
যার মদিরায় আমি সুখ খুঁজে পাই সকাল বিকাল। চোখের নেশায় হৃদয় টলে মাতাল আমি সুধা ছাড়াই। এই গোপন কথাটি এতদিন ভাগ করেছি নদী, কদম গাছ আর কাশফুলের সাথে। আজ কায়দা করে বের করে নিলে তুমি বকুল ফুল। কেয়া ফুলের সুবাসে আমি আত্মহারা দিশেহারা আজও। সঙ্গোপনে লালন করেছি প্রিয়া পরশের সঙ্গ। মনের কানাছে জমিয়েছি মধুপরাজি। চলে গেছে সে আজ কত দূরে, বলে গেছে কষ্ট না পাওয়ার কথা। আর বলেছিল সে ফিরবে কখনো বর্ষার নদী হয়ে, কখনো বসন্তের পলাশে রাঙা হয়ে। সে আর ফিরে আসেনি কখনো। আসবে কি করে? মহাকাল যে তাকে আটক করেছে। এতদিন গোপনেই লালন করেছি তার শোকছবি। আজ এই প্রান্ত বেলায় বুঝলাম গোপন কথাটি রবে না গোপনে। হৃদয়ে উৎসারিত এক রাস ভালোবাসা জানিয়ে সুন্দর চিঠিটি শেষ করেছেন গোপা সরকার। E153/B কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, 43, ধনিয়াপাড়া রোড, ব্যারাকপুর, পোস্ট অফিস নোনা চন্দনপুকুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। প্রিয় পত্রালী, গোপনীয়তা রক্ষার ব্যাপারে আমার ভবম হাজাম চরিত্রটির সঙ্গে খুব মিল। সন্দেশ বইতে প্রকাশিত কেদারনাথ চট্টোপাধ্যায় রচিত ভবম হাজাম নাপিতের গল্পটি খুব মজার। একজন রাজার মাথায় 2টো শিং ছিল। পাছে লোকে দেখে ফেলে এই ভয়ে রাজা মাথায় একটা প্রকাণ্ড মুকুট পরে শিংটা চাপা দিয়ে রাখত। রাজার চুল যে নাপিত কাটতো সে আর ফিরে আসতো না। রাজা নাপিতের মাথা কেটে ফেলতো যাতে শিংয়ের কথা কেউ জানতে না পারে। একবার এক নাপিত চুল কাটতে এলো, তার নাম ভবম হাজাম। ভবম চুল কাটতে গিয়ে দেখে রাজার মাথায় বড় 2টি শিং। গরিব ভবম হাজাম রাজার হাতে পায়ে ধরে শিংয়ের খবর কাউকে বলবে না বলে প্রতিজ্ঞা করে প্রাণে বাঁচল। কিন্তু গোপন কথাটি কাউকে বলতে না পেরে হাঁপিয়ে উঠল। শেষে একটি গাছকে বলে শান্তি পেল। সেই গাছ কেটে যখন ঢোল বানানো হলো তখন ওটা বাজালেই বলতো, রাজার 2টি শিং, কে বলেছে? ভবম হাজাম। ভবম নাপিত ততদিনের রাজ্য ছেড়ে পালিয়েছে। আমার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি 2 পরিবারই ছিল যৌথ পরিবার। কাজেই কোনো কথা, কোনো কাজ গোপন রাখার উপায় ছিল না। তাছাড়া কোনো গোপন কথা কাউকে না বলা পর্যন্ত আমারও শান্তি হতো না। 2 মেয়ে যখন বিয়ের পরে বিদেশে পাড়ি দিল, হাসি মুখেই বিদায় জানিয়েছিলাম। মায়ের মনের চোখের জলের অন্তঃসলীলা নদীটির খবর আজও গোপন আছে মেয়েদের কাছে। চিঠি পাঠিয়েছিলেন দীপা বাগচি, 43, ধনিয়াপাড়া রোড, ব্যারাকপুর, পোস্ট অফিস নোনা চন্দনপুকুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। कोई भी ऐसा लम्हा नहीं है जिसमें मेरे तू होता नहीं है। मैं सो भी जाऊं रातों में लेकिन तू है कि मुझ में सोता नहीं है। तू है कि मुझ में सोता नहीं, जो ख्वाबों ख्यालों में सोचा नहीं
কৃষ্ণকুমার কুন্নাথ বড় অসময়ে চলে গেলেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী। টিম রেডিও জংশনের তরফ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠানের আজ ৯৮তম পর্ব। আর এই পক্ষের বিষয় আজও আছে গোপন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর কেয়া। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, আজ কিন্তু পত্রালির আসর জামাইরা ভরিয়ে তুলেছেন। আগামীকাল জামাই ষষ্ঠী, আজ কিন্তু জামাইরা ভরে তুলেছেন। তবে একটা কথা ঠিক, রেডিও জংশনে কিন্তু আজকাল জামাই ভরা পাওয়া যাচ্ছে। আমি লিখেছিলাম ১৭ কিলো দই আর ৩০ কিলো আম আর ২৭ কিলো লিচু নিয়ে আর দুটো নধর পাঁঠা নিয়ে সৌমেন কাকু শ্বশুরালয়ের উদ্দেশ্যে মাঝ রাস্তায়। সৌমেন কাকু লিখেছেন, এগুলো নিয়ে হাতে একটা ব্যানার সাজিয়ে বসে আছি, জামাই ভাড়া পাওয়া যায়। সৌমেন কাকু এমনই হাসি খুশি থাকুন, আমাদের হাসি খুশি রাখুন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, শ্বশুরালয়ে এবার এক নিকট আত্মীয় বিয়োগে জামাই ষষ্ঠী হবে না, পরে একদিন হবে। পূর্ণিমা সামন্ত লিখছেন, চৈতন্যবাবুর চিঠিতে একটি জীবন্ত ছবি ফুটে উঠল, অসংখ্য ধন্যবাদ। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, আশিস চক্রবর্তী ঠিক বলেছেন, আমার বউ শুনছে আজকাল, ভয়ে ভয়ে আছি, সেই সত্যিটা বললে আর ভাত জুটবে না। নিত্যানন্দ দাস দাদা লিখছেন, গোপন কথা লিখছ যারা, সাবধান, খুব সাবধান, আগামীকাল যে জামাই ষষ্ঠী, হতে পারো হয়রান। তানজিলাল কাকু, আপনি আছেন আশা করি। আগামীকাল জামাই ষষ্ঠী, কিছু হবে না? হ্যাঁ, একটু ছন্দে ছন্দে শুনবো। অচিন্ত চক্রবর্তী লিখছেন, গানে ছন্দে বর্ণে গন্ধে পত্রালি চিঠির ভাষায় চলছে আনন্দে। অভিনন্দন প্রত্যেক লেখক লেখিকাদের, সেই সাথে উপস্থাপনা সভ্যবৃন্দকে। নিত্যানন্দ দাস লিখছেন, মুকুলদা আজকে রাতে জলটা খেয়েই ঘুমাও, সকালবেলা বৌদিকে বুঝিয়ে শ্বশুর বাড়ি যাও। তাপস সাহা লিখছেন, এসেছি আজ দেরিতে, আজকের আসরে শুনবো সব এক মনে তোমাদের শনে। বাহ, আজকে তো সবাই ছন্দে ছন্দে কমেন্ট করছেন। বাসুদেববাবু লিখছেন, বেকার জামাই খাবে ফলারে আম শক্ত, ঘর জামাই খাবে বাসি পান্ত। আচ্ছা। পূর্ণিমা সামন্ত লিখছেন, গোপাদি চিঠিটি বেশ ভালো লাগলো। বাসুদেব মণ্ডল লিখছেন, খুব সুন্দর, ভবন ভজা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, কেদারনাথ চট্টোপাধ্যায় ছিলেন প্রবাসীর সম্পাদক, রামানন্দ চট্টোপাধ্যায়ের পুত্র ও সুলেখক। সেই কেদারনাথের লেখা ভবন হাজাম চরিত্র আমারও পরিচিত। শ্রদ্ধা দীপা বাগচির চিঠির শেষ অংশটি অসাধারণ। মীনাক্ষী দাস দিদি লিখছেন, চঞ্চল তুমি কোথাও ভাড়া যাচ্ছ নাকি? দিদি, কে আমাকে ভাড়া নেবে জামাই বলে বলো? সৌমেন কাকুর বাজার এখন। সৌমেন কাকু দেখো কত কিছু নিয়ে বসে আছে। বাসুদেব মণ্ডল বাবু লিখছেন, ভবন হাজাম খুব ভালো লাগলো। বন্ধুরা, আজ ৯৮, আর মাঝে মাত্র একটি, তারপরেই কাঙ্ক্ষিত সেই দিন। হ্যাঁ, পত্রালি গুটি গুটি পায়ে চলতে চলতে ১০০তম পর্বে পৌঁছাবে। না, রেডিও জংশন কিন্তু তার জন্য রেখেছে বিশেষ চমক। কি চমক? শোনাবো ১০০তম এপিসোডের দিন। তাই বলছি বন্ধুরা, আগামী দুটো এপিসোড কিন্তু কেউ মিস করবেন না, অবশ্যই থাকবেন। বিশেষ করে ১০০তম পর্বে থাকতেই হবে আপনাদের, কারণ ওই দিন রয়েছে বিশেষ বিশেষ চমক। সত্যি, যে চমক শুনে খুশি হব আমরা, খুশি হবেন আপনারা। আর বন্ধুরা, মিলন উৎসবের দিনের কথা মনে আছে তো? হাসি ঠাট্টা, হাত ধরাধরি, খোশ গল্প, দীপাদির হাতে নাড়ু খাওয়া, ভুরিভোজ, সব কিছু। আবার কিন্তু চলে আসছে সেই দিন খুব তাড়াতাড়ি। আগস্ট থেকে শুরু হতে চলেছে আমাদের পত্রালি পত্র সংকলনের কাজ। হ্যাঁ, আগস্ট থেকে শুরু হবে পত্রালি পত্র সংকলনের কাজ।
গত বছরের মতন এবছরও হাতে হাত ধরাধরি করে কিন্তু সফল অনুষ্ঠান করব আমরা। আসুন আজ সেই অঙ্গীকার করি। আপনারা আছেন, তাই রেডিও জংশন গুটি গুটি পায়ে চলতে চলতে আজ 100তম পর্বে। বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, নিরোগ থাকুন, ভালো থাকুন এবং হাতে হাত ধরে পত্রালীকে এগিয়ে নিয়ে চলুন। শুধু 100 নয়, 100তম পর্বের দিকে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। বন্ধুরা, অনুষ্ঠানটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন অতি অবশ্যই আরও ছড়িয়ে দেওয়ার জন্য। চলে যাব পরবর্তী চিঠি শুনতে কিয়ার কাছে। এবারের চিঠি লিখেছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে। প্রিয় পত্রালী, হ্যাঁ, আজও লুকিয়ে রেখেছি সঙ্গোপনে, বুকের গভীরে। সেই কথাই বলবো আজ। মাঝ দরিয়া থেকে এগিয়ে এসেছি, আর ভয় কিসের? ফাঁস হয়ে গেল, না হয় জানাজানি হলো, লোকে না হয় দুষলো, একটা পাওনাও তো হলো। বুকের মাঝ থেকে পাষাণটা নেমে গেল, মনটা হয়ে গেল অনেক হালকা। অনেক কিছুই তো থাকে নীরবে, নিভৃতে, হয়তোবা অজান্তে চোখের জল ফেলে। ভয় হয় হয়তো সেগুলো বেরিয়ে এলে ঝড় উঠবে, আর সেই তাণ্ডবে খড়কুটোর মতো ভেসে যাবে এই নিশ্চিন্ত জীবন। আজ আর তেমন ভয় নেই। মাঝ দরিয়ায় ঢেউ কম, তাণ্ডব প্রায় নেই বললেই চলে। তখন ক্লাস 11। খুব ভালো বন্ধু ছিল রণজিৎ, পাশাপাশি বসতাম। রোজ টিফিনের সময় ক্লাসের দরজা বন্ধ করে গান বাজনা চলতো। একদিন হুল্লোড় চলছে, কেউ নিজের ডেস্কে তবলা বাজাচ্ছে, কেউ টেবিলের ওপর উঠে গানের তালে তালে নাচছে। রণজিৎ চেয়ার ছেড়ে যেই উঠে দাঁড়িয়েছে, ওর চেয়ারটা স্রেফ মজা করার জন্য আমি সরিয়ে নিয়েছি। খানিক পরেই বসতে গিয়ে রণজিৎ একেবারে প্রপাত ধরণীতল, মাথা সজোরে লাগলো টেবিলে। সবাই মিলে ধরে ওকে তুললাম। মাথার পেছনে খানিকটা জায়গা ফেটে গেছে, গলগল করে রক্ত বের হচ্ছে। হেড স্যারের কাছে খবর গেল। সঙ্গে সঙ্গে তিনি ওকে নিয়ে ছুটলেন হাসপাতালে। মাথার পেছনে 4টে সেলাই পড়ল। 2 সপ্তাহ বাদে রণজিৎ স্কুলে এলো, মাথায় ব্যান্ডেজ। আমি তো ওর দিকে চোখ তুলে তাকাতেই পারছিলাম না। হেড স্যার ওর কাছে জানতে চেয়েছিলেন বদমাইশটা কে। ও নাম বলেনি, হয়তো আন্দাজ করতে পেরেছিল, কিংবা সত্যিই জানতো না। এই ঘটনাটা এখনো বেশ পীড়া দেয়, আজ থেকে আর দেবে না। ঘাপটি মেরে লুকিয়ে থাকা 70টার 20 দাঁত আমি নিজের হাতে ভেঙে দিয়েছি। লিখেছিলেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া, সূচক 722155 থেকে। প্রিয় সমব্যথী পত্রালী, অসারহয়ং সংসার, এই অনিত্য সংসার অসার। এই সংসারের জীবন স্রোত কখনো বা স্রোতের অনুকূলে, আবার কখনো বা চলে স্রোতের প্রতিকূলে। অর্থাৎ এ জীবন হয় কখনো স্বপ্ন রঙিন, আবার কখনো বা পথে চলার চাকা বসে গিয়ে দম বন্ধের জোগাড়। জীবনের বাস্তব ঘটনা কখনো কখনো লজ্জার উদ্রেক করে, লোকলজ্জার ভয়ে চেপে থাকতেও হয়, তখন করারও কিছু থাকে না। শোনো তবে, আমার ছোকরা বয়সেও এইরূপ একটি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমি। আজ সমব্যথী তোমাকে পেয়ে আমি সে কথা তোমার সাক্ষাতে বাধ্য হয়ে ব্যক্ত করছি।
সালটা ছিল 1983। রাঢ় বাঁকুড়ায় চলছে খরার কাল। পূর্ব বছরের অজন্মা হেতু চাষবাস থেকে নিট ফল ছিল শূন্য। তখন রেশনে পরিমিত গম পাওয়া যেত। রাত্রে গোনাগুন্তি রুটি খেয়ে ঘুমোতে হতো। আমার ভাগে পড়তো 4খানা রুটি। তার মধ্যে একটি খেয়ে বাকি 3টি প্রাণাধিক প্রিয় পুত্র সন্তানকে দিয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়তাম রাত্রে। অভাব বোধেরও তো একটা সীমা পরিসীমা আছে। কয়েকদিন পর আমিও দুর্বল হয়ে পড়লাম। একদিন সকাল 8টায় লঙ্কা চারা পরিচর্যা করতে গিয়ে সে কি অবস্থা! কিছুক্ষণের মধ্যেই এক ভাগাড়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর জ্ঞান ফিরতেই দেখি, না, কারও নজরে এ যাবৎ পড়ি নাই তো। একটু লজ্জিত বোধও করছিলাম। উঠে আস্তে আস্তে পুকুরের জলে গিয়ে পা ধোয়ার পর বাড়ি ফিরলাম। একমাত্র জন্মদাত্রী মাকেই চুপিসারে ঘটনাটা বলেছিলাম, আর কাউকেই নয়। আর আজ তোমার সাক্ষাতে বলে কি যে আনন্দ পেলাম তা ভাষায় প্রকাশের নয়। সকলকে এক রাশ ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া, সূচক 722155 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন পত্রালীর নতুন বন্ধু কাকলি নাগদাস, কোয়ার্টার নম্বর C/3, কিরিবুরু টাউনশিপ, পোস্ট অফিস কিরিবুরু, জেলা ওয়েস্ট সিংভূম, ঝাড়খণ্ড, সূচক 833222 থেকে। প্রিয় পত্রালী, তোমাকে লেখা আমার প্রথম পত্র। মনের একটি গোপন কথা বলবো। ছেলে বন্ধুদের সঙ্গে উটি ঘুরতে যাচ্ছে। ঘরে মনটা ভীষণ খারাপ। মনে পড়ল আমার কলেজ সময়ের একটি ঘটনা। আমি ভুলে গিয়েছিলাম। কতগুলো বছর কেটে গেছে, ওই ঘটনার কথা আজও আছে গোপন। আমি তখন বিএ ফাইনাল ইয়ারের ছাত্রী। আমাদের পরিবার ছিল খুব রক্ষণশীল। আমার উপর বড় 3 দাদা, এক দিদি। বাড়িতে একটা সময়ের গণ্ডি কাটা থাকতো প্রত্যেকের জন্য। সময় মতো কলেজে যাওয়া, বাড়িতে ফেরা, পড়তে যাওয়া, সময় মতো ঘুম থেকে উঠে পড়তে বসা, এইসব। ঘোরা বেড়ানো, খেলাধুলা, সিনেমা দেখতে যাওয়ার অনুমতি ছিল না। গেলে পরিবারের সঙ্গেই। কাজটা তাই গোপনে করেছিলাম আর গোপন রেখেছিলাম। আমার বন্ধুরা আমার রক্ষণশীল পরিবারের নিয়ম দেখে ঠাট্টা করে বলতো, যার বাড়িতে 3-3টে বড় দাদা, সে কি প্রেম করতে পারে? পরীক্ষার ফাইনাল চলছিল। পরীক্ষার শেষ দিন বন্ধুরা ঠিক করলো সবাই উটি ঘুরতে যাবে। সবার বাড়ি থেকে অনুমতি পেলেও আমার ভয় ছিল উল্টে কথা শুনতে হবে, হয়তো বাড়ির বাইরে বেরোনোই বন্ধ হয়ে যাবে। তাই বন্ধুদের ফিট করে বাড়িতে বললাম, 5 দিনের জন্য বাইরে যাব, কবিতা আবৃত্তির প্রতিযোগিতা আছে। কলেজে পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে আবৃত্তি করতাম, আবৃত্তি শিখতামও। নিমরাজি হয়েও অনুমতি দিয়েছিল বাড়িতে। চললাম উটি। এই প্রথম প্রিয় বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাচ্ছি। এরপর কে কোথায় চলে যাব, সে সময় মোবাইল ফোন সাধারণের হাতে পৌঁছয়নি। বান্ধবীরা থাকতো বারাসাতের বাইরে, ধরা পড়ার সুযোগও কম। 5 দিন পর বাড়ি ফিরে মিথ্যে বলি, কোনো পুরস্কার পাইনি। আমার থেকে ভালো প্রতিযোগীরা ছিল। এতগুলো বছর পর এই মনের গোপন কথাটি তোমায় বলে হালকা হলাম পত্রালী। আর তোমার মাধ্যমে গোপন কথাটি রবে না গোপনে। চিঠি পাঠিয়েছিলেন কাকলি নাগদাস, কোয়ার্টার নম্বর C/3, কিরিবুরু টাউনশিপ, পোস্ট অফিস কিরিবুরু, জেলা ওয়েস্ট সিংভূম, ঝাড়খণ্ড, সূচক 833222 থেকে। এবারের চিঠি লিখেছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট 5 পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে।
প্রিয় পত্রালী, খুব মিষ্টি তোমার চিন্তা ভাবনা। তুমি পারো লুকিয়ে রাখা মণিমুক্তগুলো বার করে আনতে লোক সম্মুখে। সেই কবে থেকে গোপনে রেখেছিলাম যত্ন করে, কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করে মনের গোপন সম্পত্তিগুলো বার করে প্রকাশ্যে ছড়িয়ে দিচ্ছ। আমার একটা চিন্তা আজও মনের মধ্যে আছে, সে কথা আজও আছে গোপন, এখনো কাউকে বলিনি। না করে কাউকে বললে সেটা হাস্যকর হয়ে যাবে, কিন্তু কাজটা না করে কাউকে বলবো না ভেবেছিলাম। কিন্তু পত্রালী বন্ধু, এমন গলা টিপে ধরলে তা না বলে আর গোপন রাখা গেল না, তাই ঘটনাটা বলতে বাধ্য হচ্ছি। এখনো পর্যন্ত সে কাজটি করতে পারিনি, তাই আগাম ক্ষমা চাইছি মনের কাছে। একদিন বিকালে কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে একটা পোড়ো জমিতে কাপড়ের বল বানিয়ে পাটকাঠির গোলপোস্ট বানিয়ে বল খেলছে। সে যে কি আনন্দ, সে কথা বলে বোঝানো যাবে না। ছোট ছোট মেয়েগুলো চু কিত 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 বুড়ি বুড়ি লাফান্দড়ি খেলছে, সে কি আনন্দ। এমন সময় পড়ে থাকা জমির মালিক ওখান দিয়ে যাচ্ছিলেন। ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করছে দেখে তাদের গালাগালি দিয়ে খেলা বন্ধ করে তাড়িয়ে দিলেন। আমি পাশ থেকে দেখলাম যেন জ্বলন্ত আগুনে জল ঢেলে দিল। সেই নিষ্পাপ ছেলেমেয়েগুলো খেলার আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। সেই সময় জমির মালিকের বকাবকিতে ওদের কাঁদতে কাঁদতে খেলা ছেড়ে চলে যেতে দেখে আমার চোখে জল এসে গেল। তখন মনে মনে ভাবলাম, যদি আমি কোনোদিন টাকা পয়সা জোগাড় করতে পারি তাহলে আগে খেলার জন্য একটা জমি কিনে দেব, যা খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হবে। সেই কথা আজও আমার মনে খোঁচা মারে। তাই বলি পত্রালী, তুমি শুধু বন্ধুই নও, তুমি আমার শিক্ষক। আমায় মনে করালে আমার বাকি কাজটা। লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। লিখছেন, কৌতূহলী পত্রালী, পত্র মিতালির দোহাই দিয়ে মনের গোপন কথা জানতে চাওয়া মোটেই উচিত নয়। কিছু কিছু গোপন কথা হয় একান্ত আপন, ভাগাভাগিতে যার মাধুর্যে হানি ঘটে। তবুও বন্ধুত্বের খাতিরে ফেলে দেওয়া টিনের বাক্সে রাখা কাঁচের চুড়ি, রঙিন ফিতে, স্প্রিং কাটা ঘাড় নাড়া বুড়ো, তালপাতার সেপাই, ছোটবেলায় লুকিয়ে রাখা স্মৃতি দোলা দিয়ে গেল। বছরখানেক বড় পাশের বাড়ির দিদির সাথে লুকিয়ে সিগারেটের অবুঝ টানে কাশির চোখ রাঙানি, লুকিয়ে ইলিশ মাছের ডিম খেয়ে বিড়ালকে দোষী সাব্যস্ত করা, ভাঙা গ্লাস গোপনে সন্তর্পণে সাজিয়ে রাখা, আরও কত কি। প্রাণের দোসরের সাথে চেনা জীবন ছেড়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি দিয়েছিল সেই দিদি। শুধুমাত্র আমাকে বলে গিয়েছিল, এও বলেছিল কথাটা গোপন রাখতে। কাকু কাকিমার বহুবার জিজ্ঞাসা করা সত্ত্বেও শর্ত ভাঙিনি। তারপর আর কোনোদিন দিদির সঙ্গে যোগাযোগ হয়নি। যদি দিদি এই পত্রালী অনুষ্ঠান শুনে যোগাযোগ করে, হ্যাঁ, গোপনীয়তা ভাঙার দণ্ড মেনে নেব। ইচ্ছা ছিল এয়ার হোস্টেস হওয়ার। আমাদের সময়ে কথাটা বলা তো দূরের কথা, ভাবনাটাও ছিল অবাস্তব। রক্ষণশীলতার প্রাচীর ভেদ করে মনের কথা বলার দুঃসাহসিকতা একেবারেই অসম্ভব ছিল। আকাশে ওড়ার ডানা ছেটে সমতলের চালক হওয়ার আশার স্বপ্নের সাহসিকতাকে একত্রীকরণ করার আগেই মেয়ে তকমার আঘাতে হলো ইচ্ছার সলিল সমাধি। অবশেষে 2 চাকার সাইকেলে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলাম। হায় রে, তাতেও বাধা।
যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় তবে বিয়ের বাজারে একেবারেই অচল হয়ে যাবে। আজ থামলাম, পরবর্তী পর্বে আরও জানাবো। জংশন পরিবারের সকলের শুভ কামনায় চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পোস্ট অফিস ও থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। সুপ্রিয় পত্রালী, মানুষের হৃদয়ে একটা অতি গোপন কক্ষ থাকে। সেই কক্ষের হদিশ মানুষ নিজেও জানে না। কালো স্রোতের পলিতে চাপা থাকে মনের গোপন সেই কক্ষ। শত হস্তির টানা হাঁচড়ায় সে কক্ষের দ্বার উন্মোচিত হয় না। চিচিং ফাঁক এর মতো কোনো জীবন কাঠির ইন্ধন পেলে ভূগর্ভের লাভা উদ্গীরণের মতো বেরিয়ে আসে তারা। কিন্তু পত্রালী, তুমি তো ভারী দুষ্টু। গোয়েন্দার মতো সুরসুরি দিয়ে আমার হাত দিয়ে আমারই মনের সুপ্ত গোপন কথায় সোনার কাঠি ছুঁয়ে জাগ্রত করতে চাইছো তাদের। তাহলে তো গোপন বলে কিছু রইবে না আমার। সুহাসিনী পত্রালীকেই খুঁজে নিতে হবে পত্রের পরতে পরতে আমার মনের গোপন নীরব কথা। সমুদ্র তো আমায় শিখিয়েছে তার সুগভীর তলদেশের বিপুল রহস্য ভাণ্ডার কিভাবে গোপন রাখতে হয়। আকাশ বলেছে, খুঁজে নাও আমার রহস্যাবৃত ব্রহ্মাণ্ডে কোটি কোটি আলোকবর্ষের পরেও ঠিক কি আছে শেষে। সূর্যের চোখ রাঙানি শাসন, চাঁদের ভুবন ভোলানো হাসির মোহিনীতে আর গ্রহ নক্ষত্রাদির চেকপোস্টে আটকে যাচ্ছে সকল অনুসন্ধান। তাই গোপন অধরা। কিন্তু আমার গোপন দুয়ার খুলে দিলে আমি যে নিঃস্ব, রিক্ত হয়ে যাব আমার সুপ্রিয় পত্রালী। নিজের কাছে নিজের শপথ ভাঙি, কি করে বলো? যা আছে সঙ্গোপনে তা আজও থাক মনের গহীন কাননে, সেটাই যে আমার শ্রেষ্ঠ অহংকার। শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পোস্ট অফিস ও থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। পরের চিঠি লিখেছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। অনুসন্ধিৎসু পত্রালী, যতই তুমি ভাবো না কেন, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। সেটি কিন্তু হচ্ছে না বন্ধু। অনেক কথাই তো মনে আসে, সব কথা কি বলতে আছে নাকি বলা যায়? মনের মধ্যে উথাল পাথাল ঢেউ, অথচ মৌনতা অবলম্বন করেই থাকতে হয়। কিন্তু কেন? সেটাই যদি বলা যেত তাহলে তো আজ পর্যন্ত তা গোপনই থাকে না। স্বাধীনোত্তর ভারতে রহস্যের অন্তরালে গোপন থাকা ঘটনাবলীর সংখ্যাটা নেহাত কম নয়। প্রথমেই ধরা যাক নেতাজির অন্তর্ধান রহস্যের কথা, যার নামে আপাত শীতল বাঙালির রক্ত টকবক করে ফোটে। আমাদের সেই হৃদস্পন্দন কোথায় হারিয়ে গেলেন? সেই সত্য আজও আছে গোপন। সত্যি যদি তাইহুকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটেই থাকে, তাই বা ঘোষণা করা হয়নি কেন? আর যদি তিনি জীবিত থাকেন, তার সন্ধান সরকার বাহাদুর পায় না কেন? জটিল রহস্য। বন্ধু, মনে আছে বিশ্বভারতীর সুরক্ষিত সংগ্রহশালা থেকে বিশ্বকবির নোবেল পদক চুরি যাওয়ার কথা? দেশের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থাও ব্যর্থ হলো চুরির রহস্য ভেদে। দেশবাসীর সমস্ত আবেগ চাপা পড়ল গোপনীয়তার অন্তরালে। আমার মতো হয়তো পত্রালী আসরের বহু বন্ধু জানতে চান, বিদেশি ব্যাংকে গোপনে গচ্ছিত ভারতীয়দের কালো টাকার সঠিক পরিমাণ কত? কারাই বা এ বিপুল টাকার মালিক? এই নিয়ে
রাজনীতি হয়, কিন্তু রহস্যভেদ হয় না। অতি সম্প্রতি বিশ্বজুড়ে করোনাসুরের তাণ্ডবে কত মানুষ অকালে পৃথিবী ত্যাগ করলেন, তার সঠিক পরিসংখ্যান কি দেশবাসী জানেন? সেসব তথ্য আজও আছে গোপন। কিন্তু কেন? উত্তর অজানা। নমস্কারান্তে চিঠি লিখেছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। মেদিনীপুর, সূচক 721152 থেকে। প্রিয় পত্রালী, সোনা ঠাম্মি বলতো সব কথা উগরাতে নেই, কিছু গোপন রাখতে হয়, যা তোর একান্ত নিজের। আজ জীবনের রূপান্তে দাঁড়িয়ে মর্মে মর্মে উপলব্ধি করেছি, কথা গোপন রাখলে সংঘাত, দ্বন্দ্ব ও মনোমালিন্য থেকে আত্মরক্ষাও করা যায়। বোবার যেমন শত্রু নেই, সবাক নির্বাক হলে শত্রু সংখ্যা কমে, কিন্তু সংগোপনের রসকলি কথা তো ভাস্বর। বলি বলি করে নাই বা বলা হলো, তাতে কার কি বা হলো? অনুভবের মালায় কথা বিনুনিকে হৃদ ভাঁড়ারে গোপন রেখেছি। অসুস্থ সময়ের সীমানায় কৈশোর সন্ধিতে ছবি আঁকার যৌবনে তানপুরায় সুর তুলেছিলাম। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আজ মরছে তারে সুর ওঠে না, গুপ্তোচ্চারণের স্বপ্ন পাড়া ঘুরে আসে, ঠোঁট আটকে হাওয়া কথা থেকে রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু গোপন অন্তরে পাখা মেলে। বাস্তবের কর্কশ গদ্য উল্কির মতো সেঁটে থাকে, স্মৃতির কোলাজে প্যারাশুট উড়িয়ে লাজুক নারীর মতো বাস্তবের আলাপন শিরিনি জ্যোৎস্নার সাথে। আবেগ থাকলেও গোপন থাক না। আমি তো রাধা নই, রক্ত মাংসের মানুষ, তাতে তো কলা থাকবেই। ভালোবাসা আর ভালো লাগা এক নয়, তবে চোখের আড়াল হলে মনেরও আড়াল। পাশাপাশি দুরন্ত যৌবনের স্বপ্ন ভেঙে দেয়, কিন্তু স্মৃতি যাতায়াত করে ঠাঁই পায় না। গোপনকে ওপেন করলে নিজস্বতা থাকে না, তবে মধুময় বেদনার নয়, সঙ্গোপনে ভরা থাক স্মৃতি সুধায়। চিঠি পাঠিয়েছিলেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর, সূচক 721152 থেকে। তানজিলাল কাকু হয়তো মাঝখানে লাইভ থেকে চলে গিয়েছিলেন। আমি আবদার করেছিলাম তানজিলাল কাকু যে আগামীকাল জামাই ষষ্ঠী, আর আমাদের এখানে সব এত এত গুণবান জামাই আছে। আছেন নিত্যানন্দ দাস দাদা, আছেন সৌমেন কাকু, আছেন সব্যসাচী দা। জামাই ষষ্ঠী নিয়ে একটা ছোট্ট ছড়া শোনার জন্য নিত্যানন্দ দাস দাদা, আগামী সপ্তাহ থেকে যদি আপনি লাইভে না থাকেন আপনাকে কিন্তু বড্ড মিস করব। সঙ্গে ছিলেন চৈতন্য দাস দাদা, লিখেছেন অনবদ্য সব চিঠিতে মন ভরে যাচ্ছে। দাদা কিন্তু চুপচাপ চিঠি শুনছিলেন। এমন ছন্দরসিক মানুষ যদি চুপ করে বসে থাকেন, কমেন্টস না করেন, তাহলে কিন্তু আমরা কিছু মানে রস থেকে বঞ্চিত হই। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, চৈতন্য দাস দাদার বাড়িতে কিন্তু খুব সুন্দর একটা লাইব্রেরি আছে, অপূর্ব। কখনো সুযোগ হলে অবশ্যই আপনাদের দেখাবো। তাপস সাহা লিখছেন, ধন্যবাদ চিনুবাবু, আপনাকে মনে রেখেছেন আমাকে পরিচয় আজ পত্রে পত্রে জীবনের কত ছত্রে ছত্রে চলার পথে বা মনোরথে এইটুকু শুধু থাকবে জানি, আর সব ফাঁকি মানি। অমিতাভ খাঁ লিখছেন, শুভ সন্ধ্যা, দেরি হয়ে গেল খুব। নিত্যানন্দ দাস দাদা লিখছেন, হয়নি যাদের বিয়ে এখনো তারাই ভাড়া যাক, একটা দিন আপাতত ভালো মন্দ খাক। বাহ, অপূর্ব। বিদিশা শেখর হাজরা লিখছেন, নেটওয়ার্কের বিড়ম্বনা আজ বড়ই বেশি। পূর্ণিমা সামন্ত লিখছেন, শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, ঋতুপর্ণা কেয়া আছে চিঠির ডালি নিয়ে, চলছে এখন চিঠি পাঠ, শুনছি মনোযোগ দিয়ে। আছে আমার চঞ্চল সোনা মগ্ন চিঠি পাঠে, শুনতে শুনতে নেমে পড়লাম রেডিও জংশনের মাঠে। অপূর্ব।
তানজিলাল সিদ্দিকী আরও লিখছেন, অনেক বন্ধু করেছে শেয়ার, বেড়েছে অনেক বন্ধু, তিলে তিলে ফোঁটায় ফোঁটায় গড়ে ওঠে সিন্ধু। এ সিন্ধু তো চিঠির সিন্ধু, রেডিও জংশন সাগর, গভীর রাতে আমরা সবাই রেডিও জংশনের নাগর। নিত্যানন্দ দাস লিখছেন, ভারী সুন্দর উপস্থাপন, মনটা ভরে যাচ্ছে, গোপন কথা শুনতে শুনতে হাসিটাও পাচ্ছে। অচিন্ত চক্রবর্তী লিখছেন, তানজিলাল সিদ্দিকী বাবু সত্যিই পত্রালির প্রতি মনোযোগী, মনে প্রাণে ভালোবাসেন, প্রত্যেককে ধন্যবাদ, শ্রদ্ধেয় তানজিলাল বাবুকে। হ্যাঁ, আজকে আমরা 3 জন উপস্থাপক উপস্থাপিকা সার্টিফিকেট পেয়ে গেলাম। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, উপস্থাপনা গুণে আজকের অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে উঠেছে। জামাই ষষ্ঠীর ডাক আসলে জায়গা থেকে আজকাল আসে না বলে ভাড়া খাটি এমন দিনে। অপূর্ব। সৌমেন কাকুর কাছে যখন সার্টিফিকেট পেয়ে গেলাম আমরা 3 জন, মানে শ্রোতা বন্ধুদের বলি, শুরু থেকে কিন্তু এই একটা মানুষ শিখিয়েছেন, শুধুই শিখিয়েছেন। কোনোদিন যে চিঠি পড়ব, খানিকটা আবেগবিহ্বল হয়েই বলবো যে এই 98তম পর্বে প্রত্যেকটা দিন, মানে 98টা এপিসোডেই আমি চিঠি পড়েছি, কোনো দিন বাদ যায়নি। জ্বর, ঠান্ডা লাগা, করোনা, অনেক কিছু নিয়েই আমি চিঠি পড়েছি। তো এই মানুষটা কিন্তু আমাকে সাহস জুগিয়েছেন কী করে পড়তে হয়। আমি পড়তে পারি না, আমার কণ্ঠ ভালো না, সারাদিন অজস্র খুব তাড়াতাড়ি কথা বলতে হয়, সেই কারণে কিন্তু আমার আত্মবিশ্বাস তলানিতে ছিল। যাই হোক বন্ধুরা, আজ শেষবেলায় একটা কথা আমি বলবো। আগামী শনিবার আমাদের 99তম পর্ব এবং আগামী রবিবার আমাদের 100তম পর্ব। আমাদের এখানে অনেক পত্রবন্ধু আছেন যারা খুব ভালো কবিতা লেখেন, ছন্দে ছন্দে ছড়াও লেখেন। আপনারা আজ থেকে আগামী শনিবারের মধ্যে, আবারও বলছি, আজ থেকে আগামী শনিবারের মধ্যে 50 শব্দের মধ্যে যদি কোনো ছড়া বা কবিতা লিখতে চান, অবশ্যই রেডিও জংশনের পত্রালির 100তম পর্ব বিষয়ক হতে হবে। আপনারা যদি লিখতে চান ওই বিষয়ভিত্তিক কোনো কবিতা, আমরা আগামী রবিবার আমাদের 100তম পর্বের দিন সেই কবিতা আবৃত্তিকারকে দিয়ে আবৃত্তি করে আপনাদের শোনাবো, সম্প্রচার করব। বন্ধুরা, আবারও বলি, রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 100তম পর্ব হবে আগামী রবিবার। এই উপলক্ষে আপনারা যদি কেউ কবিতা বা ছড়া কিছু লিখতে চান, 50 শব্দের মধ্যে আপনারা আগামী শনিবারের মধ্যে লিখে পাঠিয়ে দিন। যেই নম্বরে চিঠি পাঠান সেই নম্বরেই আমরা আবৃত্তিকারকে দিয়ে সেই আপনাদের কবিতা বা ছড়া আবৃত্তি করে সম্প্রচার করব 100তম পর্বের দিন। তাহলে আপনাদের গোপন কথা আজকে এই পর্যন্তই আমরা শুনলাম। হ্যাঁ, এখনও যারা চিঠি পাঠাননি চটপট কলম তুলে নিন আর লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা আপনাদের গোপন কথা শোনার ও শোনানোর অপেক্ষায়। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত্রি 9টায়। তার আগে আগামীকাল রবিবার শিশুদের রেডিওমুখী করার জন্য রেডিও জংশনের নিবেদন ঠাকুরদার ঝুলি, দুপুর 3টের সময় আপনারা অবশ্যই শিশুদের নিয়ে হাজির থাকবেন কালকের ঠাকুরদার কাছে নতুন গল্প শোনার জন্য। ততক্ষণে তাৎক্ষণিক কবি তানজিলাল সিদ্দিকীর জামাই ষষ্ঠীর ছড়া চলে এসেছে। আগামীকাল জামাই ষষ্ঠী, জামাই মুখে হাসি, সব জামাইকেই আমরা সবাই তাই তো ভালোবাসি। কোনো জামাই হয় না কোনো দিন কখনো পুরনো, তা সৌমেন্দ্রনাথ জানা হোক বা ভাড়া জামাইয়ের জমানো। অপূর্ব। হ্যাঁ কাকু, শুভরাত্রি করার সময় হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। ঈশ্বর সবার মঙ্গল করুন। যেতে যেতে কৃষ্ণকুমার কুন্নাথের গানটি আমরা আবার শুনব। শুভরাত্রি বন্ধুরা। कोई भी ऐसा लम्हा नहीं है जिसमें मेरे तू होता नहीं है। मैं सो भी जाऊं
जहां